বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে ব্যঞ্জনের সমন্বয়ের উপরে অর্থাৎ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা ব্যঞ্জনের সমন্বয়ের উপরে একটা তথ্যের ক্লাস নিয়েছি ইতিপূর্বে। গত ক্লাসে অঙ্কটা কিভাবে করতে হয় আমরা বোর্ডে দেখিয়েছি। আজকে আমরা বোর্ডে আসলে অঙ্ক করাটা মুশকিল, ছোট বোর্ডে ধরে না। তো আমি আজকে একটু অঙ্ক কিভাবে করতে হয়, অঙ্কটা কিভাবে আমরা করি সেটা নিয়ে আমি একটু মৌখিকভাবে একটু আলোচনা করছি। তোমরা অবশ্যই একটু খেয়াল দিয়ে শোনো, তোমরা অঙ্ক করতে পারবে। আর অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা হলে তোমরা বেশ 4-5টা সমস্যা যখনই হবে তখন তোমরা আমার কাছে একটু ফোন দেবে, সম্ভব হলে মিস কল দেবে, আমি কল ব্যাক করে তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে ব্যঞ্জনের সমন্বয় বিবরণী সম্পর্কে ইতিপূর্বে আমরা বেশ আলোচনা করেছি। আজকে আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি যে কীভাবে অঙ্কটা করতে হয়। আমরা জানি যে ব্যঞ্জন সমন্বয় বিবরণী করা হয় ব্যাংকের পাসবই এবং প্রতিষ্ঠানের নগদান বহি। এই দুই বহির ভিতরে যে গরমিলগুলো থাকে, যে অমিলগুলো থাকে, সেই অমিলগুলোর কারণগুলো আমরা বের করে এবং দুই বইয়ের ভিতরে সমন্বয় করি, উদ্বৃত্তের বা ব্যালেন্সের সমন্বয় করি আসলে সেগুলো ঠিক আছে কিনা। আমাদের প্রতিষ্ঠান এবং ব্যাংক ভিন্ন ভিন্ন অবস্থানে অবস্থান করার কারণে এই দুই বইয়ের উদ্বৃত্তের ভিতরে অর্থাৎ দুই বইয়ের উদ্বৃত্ত বা ব্যালেন্স এক হওয়ার কথা থাকলেও বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে দুই বইয়ের ভিতরে উদ্বৃত্তের ভিতরে পার্থক্য দেখা যায়। কেন এই পার্থক্যটা হয় ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, আমরা পড়েছি, আমরা দেখেছি। আজকে আমরা বলি আর একটু রিভিউ করে নিই যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমরা জানি আমাদের যে ব্যাংকের সাথে সংগঠিত লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ করে থাকি নগদান বইয়ের ব্যাংক কলামে, এবং সেই লেনদেনগুলো পাস বইতেও ব্যাংক লিপিবদ্ধ করে থাকি। আমরা ইতিপূর্বে জেনেছি যে আমরা যে লেনদেনগুলো নগদান বহির ডেবিট পাশে লিখি, পাস বহিতে ব্যাংক সেটা ক্রেডিট পাশে লেখে। আমরা নগদান বহিতে যেটা ক্রেডিট পাশে লিখি, পাস বই সেটা ডেবিট পাশে লেখে। আমরা জানি আমাদের নগদান বহিতে ব্যাংকের কলামে দুই ধরনের উদ্বৃত্ত থাকে, একটা ডেবিট উদ্বৃত্ত থাকে আর একটা ক্রেডিট উদ্বৃত্ত থাকে। ডেবিট উদ্বৃত্ত বলতে আমরা বুঝি কি ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট পাশে বসে। আর একটা থাকে ব্যাংক জমার অতিরিক্ত, যেটা নগদান বহি ক্রেডিট পাশে ব্যাংকের কলামে বসে। তাহলে আমরা জানি নগদান বহিতে ব্যাংক জমার দুই ধরনের উদ্বৃত্ত থাকতে পারে, একটা ডেবিট উদ্বৃত্ত আর একটা ক্রেডিট উদ্বৃত্ত। অনুরূপভাবে আমার নগদান বহিতে যেটা ডেবিট উদ্বৃত্ত, এইটাই হচ্ছে পাস বহিতে গিয়ে হয় ক্রেডিট উদ্বৃত্ত। আমার নগদান বহিতে যেটা ক্রেডিট উদ্বৃত্ত, সেইটাই পাস বহিতে গিয়ে হয় ডেবিট উদ্বৃত্ত। কারণটা কি? আমার নগদান বহিতে ব্যাংকের কলামে ডেবিট উদ্বৃত্ত মানে আমার ব্যাংকে টাকা জমা আছে, আমার সেটা সম্পদ, ব্যাংক জমা, এটা হচ্ছে আমার সম্পদ, অবশ্যই ডেবিট হবে, সম্পদটা ডেবিট উদ্বৃত্ত হয়। যদি ব্যাংকে যে টাকা জমা আছে সেটা যদি আমার সম্পদ হয় তাহলে ব্যাংকের কাছে এটা দায়,
ব্যাংকের জন্য এটা ক্রেডিট হবে, তার কারণ দায় বৃদ্ধি তো ক্রেডিট, ব্যাংকের জন্য এটা দায়, সেই জন্য ব্যাংকের পাসবইতে এটা ক্রেডিট উদ্ধৃত। আমার যেটা বিপরীত ভাবে, আমার যেটা নগদান বইতে ক্রেডিট উদ্ধৃত, মানে ব্যাংক জমা অতিরিক্ত যেটা আমরা বলি, অর্থাৎ ব্যাংকের জমা যে টাকা ছিল তার থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করা। অর্থাৎ ব্যাংক জমা অতিরিক্ত বলতে আমরা বুঝি এটা আমার জন্য দায়, সেই জন্য এটা ক্রেডিট। আমার যেটা দায় এইটা কিন্তু ব্যাংকের কাছে সম্পদ, সেই জন্য ব্যাংকের পাসবইতে এটা ডেবিট। তাহলে আমাদের নগদান বইতে ব্যাংকের উদ্ধৃত দুটো হতে পারে, অনুরূপভাবে পাসবইতেও এই উদ্ধৃত দুটো হতে পারে, একটা ডেবিট একটা ক্রেডিট। আমরা দেখেছি যে ব্যাংক জমার সমন্বয় বিবরণী করতে গিয়ে কখনো একটা উদ্ধৃত থাকে, কখনো দুইটা উদ্ধৃত থাকে। এই উদ্ধৃত কখনো নগদান বহি অনুযায়ী দেওয়া থাকতে পারে, কখনো পাসবহি অনুযায়ী দেওয়া থাকতে পারে। নগদান বহি অনুযায়ী যদি দেওয়া থাকে তাহলে পাসবহির উত্তর আমাদের বের হবে। যদি পাসবহির উদ্ধৃত দেওয়া থাকে তাহলে নগদান বহির উদ্ধৃত উত্তর হিসাবে বের করতে হবে। তাহলে নগদান বই অনুযায়ী উদ্ধৃত দুই ধরনের থাকতে পারে, একটা জমার উদ্ধৃত আর একটা জমা অতিরিক্ত, অথবা ডেবিট উদ্ধৃত অথবা ক্রেডিট উদ্ধৃত। অনুরূপভাবে পাস বইয়ের ক্ষেত্রেও দুটো উদ্ধৃত থাকতে পারে, একটা ডেবিট উদ্ধৃত একটা ক্রেডিট উদ্ধৃত, অর্থাৎ একটা জমার উদ্ধৃত একটা জমা অতিরিক্ত। তো আমরা সাধারণত ধরে নিই যে নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে, তাহলে এই অঙ্কে কোন আইটেমগুলো যোগ হবে আর কোন আইটেমগুলো বিয়োগ হবে আমরা একটু খেয়াল করি। আমরা জানি নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ডেবিট, তাহলে এই উদ্ধৃত নিয়ে যখন আমরা অঙ্ক করব বা দেওয়া থাকবে তখন ওই অঙ্কের যাবতীয় ডেবিট গরমিল যোগে যাবে, ক্রেডিট গরমিল বিয়োগে যাবে। হ্যাঁ, এখন এই যে ডেবিট গরমিল আমি বললাম, কোনগুলো ডেবিট গরমিল কোনগুলো ক্রেডিট গরমিল এটা কি করে আমরা বুঝব? ডেবিট গরমিল আর ক্রেডিট গরমিল কি করে বুঝবো আমি একটু আলোচনা করছি, একটু খেয়াল করে শোনো। যেমন আমি যদি বলি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিলাম, কিন্তু যে তারিখে আদায় হওয়ার কথা সেই তারিখে ব্যাংক আদায় করেনি। আমি যদি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিই তাহলে আমার নগদান বইতে কোন পাশে লিখবো? আমি কোন পাশে লিখবো সেটা জাবেদা করলেই বোঝা যাবে, জাবেদাই বলে দেবে যেটা কোন পাশে যাবে। যেমন চেক যদি আদায়ের জন্য আমি ব্যাংকে জমা দিই তাহলে জাবেদা যদি করি তাহলে কি দাঁড়ায়? ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট। ব্যাংক ডেবিট অর্থাৎ নগদান বইতে ডেবিট পাশে যাবে, অর্থাৎ আমি জমা দিয়েছি তাহলে আমি লিখেছি, অর্থাৎ নগদান বইতে লেখা হয়েছে, তাহলে আমি কোন পাশে লিখেছি? ডেবিট পাশে। তাহলে পাস বই অর্থাৎ ব্যাংক কোন পাশে লিখবে? ক্রেডিট পাশে। লেখেনি কারা? ব্যাংক, অর্থাৎ পাস বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়েছে। কোন পাশে লেখা হয়েছে সেটা জাবেদা বলে দিয়েছে আমার ডেবিট পাশে। পাস বই কোন পাশে লিখবে? তাহলে ক্রেডিট পাশে। লেখা হয়নি কোন বইয়ে? পাস বইয়ে। তাহলে পাস বহির কোন পাশে ভুল? ক্রেডিট পাশের ভুল। এটা পাস বহির ক্রেডিট পাশের ভুল। ক্রেডিট ভুল এই অঙ্কে বিয়োগ হবে। কেন বিয়োগ হবে?
আমাদের উদ্বৃত্ত ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কি হয়? ডেবিট। তাহলে এই অঙ্কের যত ডেবিট গরমিল যোগ হবে বলেছি, আর যত ক্রেডিট গরমিল সব বিয়োগ হবে বলেছি। তো এটা কোন গরমিল? এটা ক্রেডিট গরমিল, সেই জন্য এটা বিয়োগ হবে। আমি যদি বলি দেনাদাররা আমাদের পাওনা ব্যাংকে জমা দিয়েছে, নগদান বইতে লেখা হয়, তাহলে এই যে লেনদেনটা লেখা হয়েছে কোন বইয়ে? পাস বই। লেখা বাদ পড়েছে কোন বইয়ে? নগদান বই। আচ্ছা, এটা যদি আমি জাবেদা করি যে আমার বইতে কোন পাশে যাবে, এটা জাবেদা যদি করি দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, তাহলে জাবেদা হবে ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট। নগদান বইয়ের কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। লেখা হয়নি কোন বইয়ে? নগদান বইয়ে। তাহলে নগদান বইয়ের ভুল এবং ডেবিট ভুল, ডেবিট ভুল এই অঙ্কে যোগ, তাহলে এটা যোগে যাবে। আমি যদি বলি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, নগদান বইয়ে লেখা হয়নি। লেখা হয়নি কোন বইয়ে? বলা আছে নগদান বই। নগদান বইয়ের ভুল, আসলে লেখা হয়েছে কোন বইয়ে? পাস বই, ব্যাংক লিখেছে। আচ্ছা, জাবেদাকে যদি করি ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক খাতা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, অর্থাৎ নগদান বইয়ের কোন পাশে লিখতে হবে? এটা ক্রেডিট পাশে। লেখা হয়নি কোন বইয়ে? নগদান বই। তাহলে নগদান বইয়ের কোন পাশের ভুল? ক্রেডিট ভুল। ক্রেডিট ভুল এই অঙ্কে কি হবে? বিয়োগ হবে। কেন হবে? কারণ আমার উদ্বৃত্ত ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট। তাহলে এই অঙ্কের যাবতীয় ডেবিট গরমিল সব যাবে যোগে এবং ক্রেডিট গরমিল যাবে বিয়োগে। ডেবিট গরমিল যোগ, ক্রেডিট গরমিল বিয়োগ। তা যে বইয়েরই হোক, নগদান বইয়ের ডেবিট গরমিল হলেও যোগ, পাস বইয়ের ডেবিট গরমিল হলেও যোগ, ক্রেডিট গরমিল বিয়োগ। তা নগদান বইয়ের ক্রেডিট গরমিল হলেও বিয়োগ, পাস বইয়ের ক্রেডিট গরমিল হলেও বিয়োগ। তাহলে আমরা এই যে সূত্র আর কথা, আমি নিয়মের কথা বললাম, এতে আমার কোনো কিছু মুখস্থ করা লাগছে না। আমরা জানি নগদান বহির ব্যাংক কলামের অর্থাৎ জমার উদ্বৃত্ত হলে ডেবিট, জমা অতিরিক্ত হলে ক্রেডিট, এটা আমরা অনেক আগেই জানি। কাজেই ব্যাংক জমার সমন্বয় বিবরণী করার জন্য যে আমাদের 3-4 পৃষ্ঠা যে সূত্রের কথা, নিয়মের কথা বলা আছে, মুখস্থ করার কথা, সেটা মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা যদি এই নিয়ম অনুযায়ী করি তাহলে আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা এই নিয়ম ফলো করে আমরা যত বড় অঙ্কই হোক না কেন আমরা করে ফেলতে পারবো খুব সহজেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই নিয়ম মেনে, এই নিয়ম অনুযায়ী অঙ্ক করবে, দেখবে যে কোনো অঙ্কই বাদবে না। তোমরা তাহলে অঙ্ক করবা, করতে গিয়ে কোনো সমস্যা হলে, বেশ কয়েকটা সমস্যা যখন হবে, বেশ কয়েকটা সমস্যা এক জায়গায় করে নিয়ে তোমরা আমার কাছে ফোন দেবে। আমি তোমাদেরকে ফোনেই, যতদিন কলেজে ক্লাস, সরাসরি ক্লাস না হয় ততদিন তোমরা ফোনে যোগাযোগ করবে, আর সমস্যা হলে আমি সেগুলো তোমাদেরকে ফোনেই সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।